খবরের শুরুতেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। অমিত শাহ আগে জন্মের শংসাপত্র দেখান, ঝাড়গ্রামে এনআরসি ইস্যুতে ফুঁসে উঠলেন মমতা। মৃত মেয়ের যৌনাঙ্গে বাবার ডিএনএ, ধর্ষককে ফাঁসির সাজা শোনালো আসানসোল আদালত। শুভেন্দুর নারী সুরক্ষা মিছিলে ধুন্ধুমার, বিজেপি কর্মীদের ইটের ঘায়ে আহত একাধিক তৃণমূল কর্মী। দুর্যোগের উত্তরাখণ্ডে হাড়পা-ভানে ভেসে গেল সেনা ক্যাম্প, নিখোঁজ অন্তত 10 জওয়ান। মমতাকে হারিয়েছি তাই এত রাগ, এর হিসেব আমি নেব, বদল হবে, বদলাও হবে, শুভেন্দু। সিপিএম এর গুলি খেয়ে বেঁচেছি, তোদের পিঁপড়ের মতো বাড়বো, জঙ্গলমহলে মুখ্যমন্ত্রী। জলবন্দি সোনারপুরে একাধিক এলাকা জল যন্ত্রণায়, বিক্ষোভ পান্ডুয়ায়। হয়তো নামাজও পড়েনি, মাথায় টুপি দিয়ে শুভেন্দু বাবুর গাড়ির সামনে হামলা, গভীর ষড়যন্ত্র দেখছেন নওশাদ। জীবিত, তবুও তার পিণ্ডদান করে শ্রাদ্ধ করলেন স্বামী, কারণ শুনলে চমকে যাবেন। আন্তর্জাতিক জলসীমা লঙ্ঘনের অভিযোগ, শ্রীলঙ্কায় গ্রেপ্তার 14 ভারতীয় মৎস্যজীবী। কাউকে সাসপেন্ড করব না, নির্বাচন কমিশনকে বিজেপির কৃতদাস বলে তোপ মমতার। জোড়া ঘূর্ণাবর্তের জেরে দুর্যোগ, উত্তরে দক্ষিণবঙ্গে কতদিন চলবে বৃষ্টি? এবার আসছে বিস্তারিত খবরে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। অমিত শাহ আগে জন্মের শংসাপত্র দেখান, ঝাড়গ্রামে এনআরসি ইস্যুতে ফুঁসে উঠলেন মমতা। এনআরসি ইস্যুতে দীর্ঘদিন ধরেই উত্তাল বাংলা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার দাবি করেছেন বাংলায় এনআরসি করতে দেবেন না তিনি। এদিকে কেন্দ্র নিজের অবস্থানে অনড়। এদিকে আসাম সরকারের তরফে রাজ্যের অনেককে ইতিমধ্যে নোটিশও পাঠানো হয়ে গিয়েছে। এই পরিস্থিতিতে ঝাড়গ্রামের সভামঞ্চ থেকে ফুঁসে উঠলেন মমতা। সরাসরি তোপ দাগলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে। বললেন, অমিত শাহ আগে জন্মের শংসাপত্র দেখান। ভিন রাজ্যে বাঙালিদের হেনস্থার প্রতিবাদে ভাষা আন্দোলন কর্মসূচি শুরু করেছে তৃণমূল। তারই অংশ হিসেবে বুধবার ঝাড়গ্রামে মিছিল করেন খোদ মমতা। এরপর 5 মাথার মোড়ে সভা করেন তিনি। সেখান থেকে বাঙালি হেনস্থা থেকে শুরু করে এনআরসি একাধিক ইস্যুকে কেন্দ্রকে তুলোধনা করেন তিনি। তার সাফ কথা, পুরনো নথির দোহাই দিয়ে বাংলার ভোটারদের নাম বাদ দেওয়া যাবে না। তিনি বলেন, এসআইআর এর নেপথ্যে এনআরসি। ভয়ে মানুষ আত্মহত্যা করছে, কিন্তু কেউ ভয় পাবে না, মানুষের অধিকার কাটতে দেব না। বিজেপির চালাকি মানুষ বুঝে গিয়েছে, এনআরসি হচ্ছে না, হবেও না। এরপরই অমিত শাহের জন্মের শংসাপত্রের প্রসঙ্গ শোনা যায় তার মুখে। বলেন, অমিত শাহ জন্মের শংসাপত্র দেখান। অসম সরকারের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপি সরকারকে রীতিমতো চ্যালেঞ্জ ছুড়ে দিলেন। বললেন, আসল ভোটারদের নাম বাদ গেলে সকলের মুখোশ খুলে দেব, নাম বাদ দিলে আমাদের দেহ পেরিয়ে যেতে হবে। এরপরে তিনি প্রশ্ন করেন, কোন আইনে নোটিশ পাঠাচ্ছে অসম সরকার? নির্বাচন কমিশনকেও নিশানা করলেন তিনি। তারা বিজেপির অঙ্গুলি হিলনে কাজ করছে বলে অভিযোগ করলেন মমতা। কমিশনকে বিজেপির কৃতদাস বলে তোপ দাগলেন তিনি। সাউথ বুঝিয়ে দিলেন তিনি বাংলার মানুষের পাশে রয়েছেন, রাজ্যবাসীর সঙ্গে কোনো রকম অন্যায় তিনি মানবেন না। দুর্যোগে উত্তরাখণ্ডে হাড়পা-ভানে ভেসে গেল সেনা ক্যাম্প, নিখোঁজ অন্তত 10 জওয়ান। মেঘ ভাঙা বৃষ্টি এবং হাড়পা-ভানে বিপর্যস্ত উত্তরাখণ্ড। দুর্যোগে এখনো পর্যন্ত 4 জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। তারই মধ্যে এবার শোনা যাচ্ছে হাড়পা-ভানের জেরে হাড়শিলে ভেঙে গিয়েছে একটি সেনা ক্যাম্পও, নিখোঁজ অন্তত 10 জওয়ান। মঙ্গলবার দুপুরে আচমকা ক্ষীরগঙ্গা নদীর অববাহিকা অঞ্চলের ধারালি গ্রামে হাড়পা-বন আসে। ভয়ঙ্কর প্রাকৃতিক বিপর্যয়ের পর সে ভিডিও ইতিমধ্যে ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। সেখানে দেখা গিয়েছে জলের তলে ভাসছে বাড়ি ও দোকান। সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, হাড়পা-ভানে বহু বাড়িঘর তো বটেই, গ্রামে থাকা অন্তত 20 থেকে 25টি হোটেল এবং হোমস্টে ভেসে গিয়েছে। মেঘ ভাঙা বৃষ্টির জলে উপচে পড়ে ক্ষীরগঙ্গা নদী। এক সময় পাহাড় থেকে নেমে আসা নদীর জলের তোড়ে ভেসে যায় 2 পাড়। তাতে কমপক্ষে 50 জন নিখোঁজ হয়েছে বলে জানা গিয়েছে। শুভেন্দুর নারী সুরক্ষা মিছিলে ধুন্ধুমার, বিজেপি কর্মীদের ইটের ঘায়ে আহত একাধিক তৃণমূল কর্মী। শুভেন্দুর নারী সুরক্ষা মিছিল ঘিরে চরম বিশৃঙ্খলা বারাসাতে। মিছিল থেকে ধেয়ে আসলো ইট পাটকেল, ভাঙচুর চালানো হলো তৃণমূলের শ্রমিক সংগঠনের অফিসে। আক্রান্ত হলেন তৃণমূল কর্মী থেকে শুরু করে সাধারণ মানুষ। বারাসাত সাংগঠনিক জেলা আইএনটিটিইউসি সভাপতি তাপস দাশগুপ্ত জানিয়েছেন, দলীয় কর্মী সমর্থক সহ সাধারণ মানুষ মিলিয়ে 4-5 জন আহত হয়েছেন। আমরা থানায় অভিযোগ জানিয়েছি, দলীয় স্তরে আলোচনা করে প্রতিবাদ কর্মসূচি করা হবে। বুধবার বারাসাতে কন্যা সুরক্ষা যাত্রা করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। 12 নম্বর জাতীয় সড়ক সংলগ্ন নওপাড়া কালীবাড়ি এলাকা থেকে মিছিলটি শুরু হয়। কলোনি মোড় হয়ে ফ্লাইওভার ধরে চাপাডালি মোড় পেরোতে উত্তেজনা ছড়ায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, টাকি রোড ধরে মিছিল শতদল মাঠের দিকে যাওয়ার সময় চাপাডালি মোড়ে
তৃণমূলের শ্রমিক সংগঠনের অফিস পেরোতেই তৃণমূলের শ্রমিক সংগঠন ও ছাত্র সংগঠনের পতাকা হাতে কয়েকজন জয় বাংলা স্লোগান দেন। তাতে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। সামনাসামনি দাঁড়িয়ে যায় দুই দলের কর্মী সমর্থকরা। অভিযোগ, তখনই বিজেপির মিছিল থেকে পাল্টা স্লোগান দিয়ে ছোড়া হতে থাকে ইট পাটকেল। এরপরে বিজেপির মিছিলের একাংশের অভিমুখ ঘুরে যায় আইএনটিটিইউসি পার্টি অফিসের দিকে। এরপরে বিজেপি কর্মীরা ঝান্ডার ডান্ডা দিতে হামলা চালানো হয় আইএনটিটিইউসি অফিসে। আক্রান্ত হন তৃণমূল কর্মী সহ কয়েকজন। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে যায় অতিরিক্ত পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। জমায়েত হটিয়ে আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়। মমতাকে হারিয়েছি তাই এত রাগ, এর হিসেব আমি নেব, বদল হবে, বদলাও হবে। শুভেন্দু। কোচবিহারে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর গাড়িতে হামলা চালানোর অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। নিজের কনভয়ের উপর হামলায় হুঁশিয়ারি দিলেন বিরোধী দলনেতা। এদিন শুভেন্দু বলেন, অন্যায়ের প্রতিবাদ করতে এসেছি, মমতাকে হারিয়েছি তাই এত রাগ। আমি বুলেট প্রুফ গাড়িতে এসেছি। অধিকাংশ যা কার্টুন দেখলাম 90% রোহিঙ্গা এবং বাংলাদেশি মুসলমান। যে খাগড়াবাড়ি ঢুকেছি 1,500 উন্মুক্ত হায়নার দল, পাগল কুকুরের দল, চোরের বেটা চোর উদয়ন গুহর নেতৃত্বে ঝাঁপিয়ে পড়েছে। আমি যদি ওই বুলেট প্রুফ গাড়িতে না থাকতাম, আপনারা আজ মৃতদেহের সামনে দাঁড়িয়ে ফুল দিতেন। পাথর দিয়ে ভেঙেছে বুলেট প্রুফ গাড়ি। প্রত্যক্ষ খুনি যদি উদয়ন গুহ হন, তাহলে পরোক্ষ খুনি রাজীব কুমার। আমি এর শেষ দেখে ছাড়বো, এর হিসেব আমি নেবই। বদল হবে, বদলাও হবে। উদয়ন গুহ, তোমার সঙ্গে আমার হিসেব হবে। সিপিএম এর গুলি খেয়ে বেঁচেছি, তোদের পিঁপড়ের মতো মারবো, জঙ্গলমহলে মুখ্যমন্ত্রী। কথা তোলে ফের ঝড় তুললেন মুখ্যমন্ত্রী। জঙ্গলমহলের মঞ্চ থেকে নাম না করে কেন্দ্রীয় সরকার ও নির্বাচন কমিশনকে একহাত নিলেন তিনি। হুঁশিয়ারি দিলেন আক্রমণাত্মক ভঙ্গিতে, সিপিএম এর গুলি খেয়ে বেঁচে গিয়েছি, তোদের পিঁপড়ের মতো মেরে ফেলবো। বুধবার ঝাড়গ্রামের সভায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী বলেন, এক সময় জঙ্গলমহল বারুদের গন্ধে ঢেকে থাকতো, গুলির আওয়াজে কেঁপে উঠতো গাছপালা। আমি সেসব দিন দেখেছি। আমি দেখেছি কিভাবে সিপিএম এর বন্দুক আমার দিকে তাক করেছিল। মাথা থেকে পা পর্যন্ত ফাটিয়ে দিয়েছিল ওরা। এরপরে হাত তুলে পিঁপড়ে চেপে মারার অঙ্গভঙ্গি করে বলেন, সে গুলি খেয়ে যদি বেঁচে থাকতে পারি, তোদের মতো পিঁপড়েকেও মেরে দেব। বিজেপিকে হুঁশিয়ারি দিয়ে মমতা এদিন এও বলেন, আমি চাইলে তবেই হারাতে পারবে, না হলে নয়। এদিনের বক্তব্যে মালপোয়া নামেও কেন্দ্রের এক মন্ত্রীকে কটাক্ষ ছুড়ে দেন মুখ্যমন্ত্রী। বলেন, মালপোয়ারা বলছে আমাকে ন্যাশনাল সিকিউরিটি অ্যাক্টে অ্যারেস্ট করা উচিত, কারণ আমি বাংলায় কথা বলেছি। বুকের পাটা থাকলে বলো তো, কবে গুলি করবি, কবে গ্রেফতার করবি, আয় দেখি। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে মমতার এই আক্রমণ যে শুধু রাজনৈতিক বার্তা নয়, বরং 2026-এর বিধানসভা নির্বাচনের প্রস্তুতির শুরুতে জঙ্গলমহলকে পাল্টা প্রতিরোধের বার্তা, এমনটাই মনে করছেন তারা। তাই পুরনো দিনের ফাইটার মমতা রূপে উঠে এলেন তিনি। মনে করালেন, আগে ঝাড়গ্রামে লোকে আসতে ভয় পেতেন, পালা বদলের পর থেকে তার নেতৃত্বে ধীরে ধীরে জঙ্গলমহলে ফিরেছে শান্তি। তবে মুখ্যমন্ত্রীর এহেন মন্তব্য সামনে আসতেই কড়া প্রতিক্রিয়া জানিয়েছে বিরোধীরা। তাদের মতে, মুখ্যমন্ত্রীর এই ভাষা একজন গণতান্ত্রিক দেশের মুখ্যমন্ত্রীর পক্ষে শোভা পায় না। এই ব্যাপারে কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের কটাক্ষ, পিঁপড়ে মারার হুমকি দিয়ে আসলে মমতা বন্দ্যোপাধ্যায় বুঝিয়ে দিলেন উনি কতটা দিশেহারা হয়ে পড়েছেন। হয়তো নামাজও পড়েনি, মাথায় টুপি দিয়ে শুভেন্দুবাবুর গাড়ির সামনে হামলা, গভীর ষড়যন্ত্র দেখছেন নওশাদ। রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা করলেন আইএসএর বিধায়ক নওশাদ সিদ্দিকী। তিনি স্পষ্টই বললেন, কোচবিহারে যাওয়ার পথে শুভেন্দুর গাড়ির ওপর যে হামলা হয়েছে তা পূর্ব পরিকল্পিত, আগে থেকেই প্ল্যান করে হামলা চালানো হয়েছে বলে তার অভিযোগ। তিনি বলেন, এই রাজ্যে এই ধরনের হিংসাত্মক রাজনীতি মেনে নেওয়া যায় না। বাংলায় অপসংস্কৃতি বন্ধ হোক, হিংসার রাজনীতি বন্ধ হোক, বাংলার সুনাম নষ্ট হবে। আমার গাড়িও ভাঙচুর করেছিল ভাঙড়ে। মঙ্গলবারের হামলায় শুভেন্দু সরাসরি অভিযোগ করেছেন, যাদের আমি দেখেছি তারা প্রত্যেকেই রোহিঙ্গা, বাংলাদেশি মুসলমান। এই প্রসঙ্গে বলতে গিয়ে নওশাদ বলেন, আমার তো একটাও সন্দেহ হচ্ছে, এটা তৃণমূল বিজেপির বাইনারি তৈরি করার জন্য হয়নি তো, যে সারা জীবন টুপি পরেনি, শুক্রবারও নামাজ পড়েনি, সে মাথায় টুপি দিয়ে শুভেন্দু বাবুর গাড়ির সামনে হামলা করেছে। এখানে আমি অনেক বড় রাজনীতি দেখতে পাচ্ছি, এর একটা তদন্ত হওয়া উচিত। জীবিত তবুও তার পিণ্ডদান করে শ্রাদ্ধ করলেন স্বামী, কারণ শুনলে চমকে যাবেন। স্ত্রী জীবিত তবুও তার শ্রাদ্ধ করলেন স্বামী। ভয়ঙ্কর ঘটনা উত্তর 24 পরগনার হিঙ্গলগঞ্জের উত্তর মামুদপুর গ্রামে। প্রাক্তন সেনাকর্মী নরন নায়ক স্ত্রীকে ভালোবেসে বিয়ে করেছিলেন, অথচ 3 বছরের দাম্পত্য জীবন ভেঙে পড়ার পর সেই স্ত্রীকে জীবিত থাকতে শ্রাদ্ধ করলেন তিনি। নিয়ম মেনে ছবি পুড়িয়ে পিণ্ডদান ও যজ্ঞ করে জীবনের এক অধ্যায় শেষ করলেন এই ব্যক্তি। প্রেম পর্ব শুরু হয়েছিল প্রায় 3 বছর আগে।
ধলতিকথা এলাকার 33 বছর বয়সী সুমিতা সরকারের সঙ্গে নরেনবাবুর আলাপ হয় এবং অল্প দিনের মধ্যে গড়ে ওঠে সম্পর্ক। বিয়েও করেন তারা। বিয়ের পর বেশ কিছুদিন সুখে শান্তিতে চলছিল সংসার, কিন্তু তারপরেই বাধে গন্ডগোল। নরেনবাবুর অভিযোগ, স্ত্রী সোশ্যাল মিডিয়ায় নানা পুরুষের সঙ্গে যোগাযোগ রাখতে শুরু করেন। ক্রমে তা গভীর হতে থাকে। আচমকা একদিন সুমিতা নিখোঁজ হয়ে যান। খোঁজ করতে গিয়ে নরেন জানতে পারে তিনি নাকি অন্যত্র ঘর বেঁধেছেন। এই বিশ্বাসঘাতকতা কোনোভাবেই মেনে নিতে পারেনি প্রাক্তন সেনাকর্মী। তাই সম্পর্কের ইতি টানতে সামাজিক এবং ধর্মীয় নিয়ম মেনে পুরোহিত ডেকে আয়োজন করেন জীবিত স্ত্রীর শ্রাদ্ধ। স্ত্রীর ছবিতে মালা দিয়ে শ্রদ্ধা জানান, ছবিটি পুড়িয়ে দেন, এমনকি মাথা ন্যাড়া করে যজ্ঞ পিণ্ডদান সম্পন্ন করেন। নরেনবাবু বলেন, আমার কাছে স্ত্রী মৃত। যিনি একাধিক সম্পর্কে জড়িয়ে গিয়েছেন এবং আমায় ছেড়ে অন্য কোথাও ঘর বেঁধেছেন, তার সঙ্গে কোনো সম্পর্ক রাখতেই চাই না। তাই ধর্মমতে তাকে বিদায় জানালাম। ৮. আন্তর্জাতিক জলসীমা লঙ্ঘনের অভিযোগ, শ্রীলঙ্কায় গ্রেফতার 14 ভারতীয় মৎস্যজীবী। আন্তর্জাতিক জলসীমা লঙ্ঘনের অভিযোগে 14 জন ভারতীয় মৎস্যজীবীকে গ্রেফতার করেছে শ্রীলঙ্কার নৌবাহিনী। বুধবার তাদের গ্রেফতারের পাশাপাশি 2টি নৌকাও বাজেয়াপ্ত করা হয়েছে বলে খবর। গ্রেফতার হওয়া 14 জন মৎস্যজীবী তামিলনাড়ুর বাসিন্দা। জানা গিয়েছে তাদের মধ্যে 10 জনের একটি দল পম্বন বন্দর থেকে রওনা দিয়েছিল। তারা কার্পিটটির কাছে মাছ ধরছিলেন। তখনই আন্তর্জাতিক জলসীমা লঙ্ঘনের অভিযোগে তাদের গ্রেফতার করে শ্রীলঙ্কার নৌবাহিনী। অন্য 4 জনকে দলটিকে গ্রেফতার করা হয় কাচ্চিধিবু দ্বীপের কাছ থেকে। একই অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধেও। প্রথম দলটিকে গ্রেফতার করে ভেনজুজা বন্দরে এবং দ্বিতীয় দলটিকে নিয়ে যাওয়া হয় গাঙ্গে সান্তোরাই ক্যাম্পে। শ্রীলঙ্কার জলসীমায় ঢুকে পড়ার অভিযোগে ভারতীয় মৎস্যজীবীদের গ্রেফতারের ঘটনা নৈমিত্তিক হয়ে দাঁড়িয়েছে। দ্বীপরাষ্ট্রে জেলবন্দি ভারতীয় মৎস্যজীবীদের সংখ্যা নেহাত কম নয়। গত বছর বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের কাছে বিষয়টি চিঠি দিয়েছিলেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম.কে. স্ট্যালিন। সেখানে তিনি আর্জি জানান শ্রীলঙ্কার হাতে ধৃত মৎস্যজীবীদের দ্রুত মুক্ত করানো হোক। স্ট্যালিন আরও জানান, একের পর এক গ্রেফতারের ঘটনায় আতঙ্কে ভুগছেন মৎস্যজীবীরা। জীবিকা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে তাদের মধ্যে। কাউকে সাসপেন্ড করব না, নির্বাচন কমিশনকে বিজেপির কৃতদাস বলে তোপ মমতার। নির্বাচন কমিশন বিজেপির কৃতদাস হিসেবেই কাজ করছে। ঝাড়গ্রামের লালমাটি থেকে নির্বাচন কমিশনকে এই আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা। এসআইআর এর পেছনে বাংলা এনআরসি চালু করার চক্রান্ত চলছে। বাংলায় কারোর নাম বাদ দেওয়া যাবে না, আরো একবার সেই হুঁশিয়ারি দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভোটার তালিকায় নাম নথিভুক্তকরণে কারচুপির অভিযোগে বাংলার মোট 4 আধিকারিককে সাসপেন্ড করেছে জাতীয় নির্বাচন কমিশন। রাজ্যের মুখ্য সচিবকে 4 জনের বিরুদ্ধে এফআইআর দায়ের করার নির্দেশও দেওয়া হয়েছে। ওই 4 জনের তালিকায় রয়েছে 2 ইআরও এবং 2 এইআরও। এদিন সেই ইস্যুতে আক্রমণাত্মক হয়ে ওঠেন মুখ্যমন্ত্রী। কোন অধিকারে রাজ্যের 4 আধিকারিককে সাসপেন্ড করা হয়েছে সে প্রশ্নও তোলেন তিনি। শুধু তাই নয়, কোনো অফিসারকে সাসপেন্ড করা হবে না। এদিন দ্ব্যর্থহীন ভাষায় সে কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী। মধ্য বাংলাদেশে রয়েছে আপার এয়ার সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত। বিহার থেকে বাংলাদেশ পর্যন্ত অক্ষরেখা, যেটি গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে গিয়েছে। এর টানে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে রাজ্যে। আগামী কয়েকদিনে হোয়াইট স্প্রেড রেইন বাংলায়। উত্তরবঙ্গের আবহাওয়া। আজ উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি ও কোচবিহার জেলায় ভারী বৃষ্টির সতর্কতা। মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে। বৃহস্পতিবার বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গে। ফের অতি ভারী বৃষ্টির সতর্কতা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার জেলায়। কোচবিহারে ভারী বৃষ্টির সতর্কতা। মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে। শুক্র, শনি ও রবি এই 3 দিন বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবে উত্তরবঙ্গে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি 5 জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি শুরু হয়েছে। সোমবার ফের অতি ভারী বৃষ্টির সতর্কতা উত্তরবঙ্গে। অতি ভারী বৃষ্টি হবে জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার জেলায়। দার্জিলিং ও কোচবিহারেও ভারী বৃষ্টি হবে। মঙ্গলবারেও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হবে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এই 5 জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি। ভারী বৃষ্টির কারণে নদীর জলস্তর বাড়বে। তিস্তা, তোরসা, জলঢাকা নদীতে জলস্তর বাড়তে পারে। নিচু এলাকা প্লাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, কালিম্পং এর পার্বত্য এলাকায় ধস নামার আশঙ্কা। দক্ষিণবঙ্গের আবহাওয়া। আজ ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে। উত্তর ও দক্ষিণ 24 পরগনা এবং নদিয়া জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি 2-1 জায়গায়। বাকি জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি, সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস। বৃহস্পতিবারও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস। বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। পূর্ব বর্ধমান, বাঁকুড়া, হুগলি, নদিয়া,
উত্তর ও দক্ষিণ 24 পরগনা জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। বাকি জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি, সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে। শুক্রবার পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব পশ্চিম মেদিনীপুর, পূর্ব পশ্চিম বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদ জেলায় ভারী বৃষ্টি হয়েছে। বাকি জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি, বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি, সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস। শনিবার, রবিবার, সোমবার ও মঙ্গলবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ 2-1 পশলা বৃষ্টির সম্ভাবনা থাকবে। সামান্য বাড়বে তাপমাত্রা, তার থেকেও বাড়বে আর্দ্রতাজনিত অস্বস্তি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকাতেই অস্বস্তি বাড়বে।